আসসালামু আলাইকুম। আমি শাপলা খাতুন ভিতরে বাইরে গ্রন্থের মুক্তিযুদ্ধ পাঠ থেকে পড়ে শোনাচ্ছি। মুক্তিযুদ্ধে বিস্তৃত ঘটলে তেলিয়াপাড়ায় সভায় নির্দেশিত 4টি সামরিক অঞ্চলে জুন মাসের মধ্যে 9টি সামরিক অঞ্চলে ভাগ করা হয়। এই অঞ্চলে কমান্ডাররা নিজেরাই মাঠ পর্যায়ে আলোচনা করে অঞ্চলের সীমানা নির্ধারণ করে নেন। অঞ্চলের কোনো সুনির্দিষ্ট নাম না থাকলেও তারা যে এলাকায় দায়িত্বরত ছিলেন সেই এলাকার নামে অঞ্চলগুলো পরিচিত হয়, যেমন চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চল, রাজশাহী অঞ্চল ইত্যাদি। বাংলাদেশের এই অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য ভারতীয় বাহিনী 8টি সেক্টর গঠন করে। এগুলোর নাম ছিল ইংরেজি বর্ণের ক্রমানুসারে, যেমন ABCDE1 FJ সেক্টর। বাংলাদেশের অঞ্চলগুলো ভারতীয় সেক্টরের সহযোগিতায় তাদের দৈনিক কর্মকাণ্ড এবং অভিযান পরিচালনা করত। ভারতীয় সেক্টরগুলো আমাদের অঞ্চলগুলোর সমান্তরাল সংগঠন হলেও আমরা প্রায় সব কিছুর জন্যই তাদের উপর নির্ভরশীল থাকতাম। কালক্রমে বাংলাদেশের বাহিনীর অঞ্চলগুলো সেক্টর হিসেবে পরিচিত পায় এবং সংখ্যা অনুসারে তাদের নামকরণ হয়, যেমন 1 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর ইত্যাদি। জুন মাসে প্রথম সপ্তাহে দিল্লি থেকে আগরতলা হয়ে কলকাতায় ফিরে আসার পর আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রী এম মনসুর আলী, খন্দকার মোস্তাক আহমেদ এবং SM কামরুজ্জামানের দিল্লিতে ভারতীয় সঙ্গে আলোচনার বিষয়গুলো অবহিত করি। তাদের জানায় যে ভারত আমাদের সাহায্য করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আরও জানায়, যদি ভারত আমাদের সাহায্য করে তাহলে কতখানি সাহায্য প্রয়োজন হবে তার একটি সম্ভাব্য রূপরেখা তাদের দিয়ে এসেছি। তাদের আমি এও বলেছি, পাকিস্তানি বাহিনীর উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, অভিজ্ঞ এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে গতানুগতিক বা প্রথানগত যুদ্ধ যাওয়া সম্ভব নয়। প্রথমে আমাদের গেরিলা যুদ্ধ দিয়ে শুরু করতে হবে। ভবিষ্যতে যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করে কোনো এক পর্যায়ে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে এবং গেরিলা যুদ্ধ প্রথাগত যুদ্ধে রূপান্তরিত হবে। তখন যুদ্ধের অংশ হিসেবে বিমান ব্যবহার করতে হতে পারে। সেটা কখনো সম্ভব হবে তা এখনই বলা যাবে না। এই মুহূর্তে আমাদের গেরিলা যুদ্ধের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। মে মাসের 3য় সপ্তাহে কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে আমার আলাদাভাবে কথা হয়েছিল। তখন তাজউদ্দিন আহমেদও একই কথা বলেছিলেন যে আমাদের প্রথম দিকে গেরিলা যুদ্ধ চালাতে হবে, কারণ সম্মুখ যুদ্ধ চালানোর মতো জনবল, প্রশিক্ষণ, অস্ত্র ইত্যাদি আমাদের নাই। প্রশিক্ষিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে এগুলো ছাড়া প্রথাগত যুদ্ধ করা সম্ভব হবে না। মনে হয়েছিল তাজউদ্দিন আহমেদ আমার মতামত বুঝতে পেরেছিলেন এবং আমার সঙ্গে একমত হয়েছিলেন। ভারত সরকার যুদ্ধ শুরু থেকেই আমাদের বাছাই করা যুবকদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সম্মতি জানায়। প্রাথমিক পর্যায়ে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স BSF আমাদের ছেলেদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়। মে মাসে প্রথম সপ্তাহে থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়। এই সময়ে যুব অভ্যর্থনা শিবির খোলা হয়। এই শিবিরগুলোর ইথুক ক্যাম্প বলা হতো। যেসব সাধারণ যুবক সীমান্ত অতিক্রম করে যুদ্ধ অংশগ্রহণের জন্য ভারতে আসতো তাদের এসব ক্যাম্পে রাখা হতো। আমাদের MNA এবং MP এরা এসব শিবির তদারকের দায়িত্ব পালন করতেন। তারা এখন থেকে মুক্তিযোদ্ধাদেরও নির্বাচন করতেন। আওয়ামী লীগের নেতাকর্মীরাও এসব যুব শিবিরে আসা যুবকদের দেখাশোনা করত। ভারতীয় ক্যাম্পে থাকা যুবকদের খাবার দাবারের ব্যবস্থা করত। যুব শিবির থেকে আওয়ামী লীগের তরুণ নেতারা, বিশেষ করে নূরের আলম সিদ্দিকী, আসম আব্দুর রফ এবং তোফায়েল আহমেদ শুধু নিজেদের সমর্থক এবং ছাত্রলীগের ছেলেদের গেরিলা হিসেবে রিক্রুট করা শুরু করেন। বাংলাদেশ বাহিনীর সদর দপ্তরের দায়িত্ব পাওয়ার পর আমি চেয়েছিলাম আওয়ামী লীগ বা ছাত্রলীগের সদস্য ছাড়াও অন্যান্য যুবক যারা মুক্তিযুদ্ধ যোগ দেওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে ভারতে এসেছে
তাদের সবাইকে যুদ্ধ করার সুযোগ দেওয়া হোক। আমি কর্নেল ওসমানী সহ সংশ্লিষ্ট অন্যদের অবহিত করে বিশেষ ফল পাইনি। প্রথম দিকে মুক্তিযোদ্ধা নির্বাচনে রাজনৈতিক প্রভাব ছিল প্রকট। এই অবস্থা চলতে থাকে প্রায় আগস্ট মাস পর্যন্ত। এরপর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়। মাঠ পর্যায়ে যুদ্ধ পরিচালনার দায়িত্ব ছিল সেক্টর অধিনায়কদের। তারা তাদের এলাকায় অভিযানের লক্ষ্যগুলো ঠিক করতেন। এরপর গেরিলাদের লক্ষ্যবস্তু আক্রমণ এবং ধ্বংস করার দায়িত্ব দিতেন। গেরিলা সঠিক প্রক্রিয়ায় নির্বাচিত না হলে যে সেক্টর অধিনায়কেরা তাদের কাছ থেকে ভালো ফল পাবে না এটা বলার অপেক্ষা রাখে না। যুব শিবির রাজনৈতিকভাবে পরিচালিত হওয়ায় পরিপ্রেক্ষিত মুক্তিযুদ্ধের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা সেক্টর অধিনায়করাও আমাদের অভিহিত করেন। জুলাই মাসে সেক্টর অধিনায়কদের সম্মেলনে বিষয়টি উত্থাপিত হলে বিশেষ কোনো আলোচনা ছাড়াই তা এড়িয়ে যাওয়া হয় এবং নিচে সিদ্ধান্ত গৃহীত হয়। যুব শিবির সংগৃহীত বাংলাদেশ বাহিনীর অধীনে নয়। প্রধান সেনাপতি অথবা সেক্টর অধিনায়কেরা যুব শিবিরের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট নন। যদিও সংগঠনটি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব আসীন প্রধানমন্ত্রীর অধীন। নিজস্ব বাহিনীর ঘাটতি পূরণ এবং জরিপ সম্প্রসারণের চাহিদা মেটানোর পর যথাসময়ে যুব শিবিরের গেরিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টায় সম্ভবত যাচাই করা হবে। ইতিমধ্যে কেন্দ্র যুব শিবিরের কোনো প্রশিক্ষণ সরবরাহ করবে না, যদিও না বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর থেকে সুনির্দিষ্টভাবে নির্দেশিত দেওয়া হয়। সদর দপ্তর বাংলাদেশের বাহিনীর পত্র নম্বর 0010G তারিখ 5 আগস্ট 1971 গেরিলা যুদ্ধ বা মুক্তিযোদ্ধা নির্বাচন ও প্রশিক্ষণের কথা ওঠে। কর্নেল ওসমানী আমাকে জানান, শুধু আওয়ামী লীগের এমপিও এবং এমএনএরা আওয়ামী লীগ বা ছাত্রলীগের যুবকদের মধ্যে থেকে গেরিলা যুদ্ধ নির্বাচন করবেন। এ বিষয়ে আমি দ্বিমত পোষণ করি এবং কর্নেল ওসমানীকে বলি, স্যার, শুধু আওয়ামী লীগের সমর্থকদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। যদিও এটা করা হয় তাহলে অনন্ত ভুল হবে। বহু ছাত্র, সরকারি কর্মচারী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ভারতে এসেছেন যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করার জন্য। তারা রাজনীতি করেন না, আমি নিজেও রাজনীতি করি না। সুতরাং যারা দেশকে স্বাধীন করার জন্য এসেছেন তাদের যুদ্ধে না নেওয়াটা হবে অনন্ত অন্যায়। তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং যুদ্ধে যেতে দিতে হবে। যুদ্ধকে দলীয়করণ করলে তা যুদ্ধকে ক্ষতিগ্রস্ত করবে। আমি তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছিলাম মুক্তিযোদ্ধা নির্বাচনের বিষয়টি যেন মন্ত্রিসভায় তোলা হয় এবং জরুরিভাবে এটি পূর্ণ বিবেচনা করা হয়। তিনি এ বিষয়ে তখন কোনো উত্তর দেননি, শুধু বলেছিলেন এই সিদ্ধান্ত এখনই পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এটি মন্ত্রিপরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। মুক্তিযোদ্ধা নির্বাচনের ক্ষেত্রে আমি তখন তার সঙ্গে বা মন্ত্রিসভার সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারিনি। আমরা যারা যুদ্ধে যোগ দিতে গিয়েছি তাদের অনেকে তখন আওয়ামী লীগ করতাম না বা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম না। হাজার হাজার যুবক সব কিছু ত্যাগ করে দেশকে স্বাধীন করার জন্য ভিন দেশে এসেছে। তাদের আমরা যুদ্ধ করতে দিব না, প্রশিক্ষণ নিতে দিব না। এটা তো যে কোনো দৃষ্টিকোণ থেকেই অন্যায়। এই কথাগুলো আমি কর্নেল ওসমানীকে বলেছি। আমি খুব আশা করেছিলাম ওসমানী সাহেব এই বিষয়ে কিছু একটা করবেন এবং এটি ইতিবাচক উত্তর দিবেন। এগুলো শুধু আমার কথাই ছিল না, বরং তাতে সমস্ত বাঙালি যুবকের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ছিল। দর্শক বন্ধু, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন।